আজকের দ্য ডেইলি স্টার পত্রিকার অ্যানালাইসিসে সবাইকে স্বাগতম। মানডে মে 19, 2025। ফার্স্ট কলাম, এক্সপোর্টার্স কট অফ গার্ড বাই ইন্ডিয়ান্স এক্সপোর্ট কার্বস। এখানে কট অফ গার্ড মানে কি? কট অফ গার্ড মানে হচ্ছে হঠাৎ করে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে কারা? এক্সপোর্টাররা, রপ্তানিকারকরা। কারণ ইন্ডিয়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশি বিভিন্ন পণ্য, কিছু নির্দিষ্ট পণ্য যেমন গার্মেন্টস পণ্যের দিকে স্থলপথে যাতায়াত রপ্তানি নিষেধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে তারা আমদানি করবে না স্থলপথে, তবে নৌপথে বা নদীপথে বা সমুদ্রপথে আমদানি করবে। তো এই কারণে হঠাৎ করে বাংলাদেশি এক্সপোর্টাররা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, সে বিষয় নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তারপর এক্সপোর্টার্স কট অফ গার্ড, এখানে আরও কিছু বিস্তারিত বলা হচ্ছে। ইসরায়েলি মিলিটারি ইন্টারসেপ্ট মিসাইলস ফ্রম ইয়েমেন থেকে আসা যে হুতিদের এর বিষয়টা একটু জানতে পারছি। ইয়েমেনের যে যারা আছে ওরা আছে হুতি, ওরা ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে, কারণ গাজাতে যে ধরনের সমস্যা করতেছে ইসরায়েল, সেজন্য ইন্টারসেপ্ট মানে তারা সবগুলোই আকাশপথে ধ্বংস করতে পেরেছিল। পাক ফরেন মিনিস্টার টু ভিজিট চায়না অন হিলস অফ কনফ্লিক্ট উইথ ইন্ডিয়া। কিছুদিন আগে ইন্ডিয়ার পাকিস্তানের যে যুদ্ধটা শুরু হয়েছিল, এখন তো যুদ্ধবিরতি চলতেছে। পাকিস্তানের ফরেন মিনিস্টার চায়নাতে ভিজিট করছে, যাতে এই সমস্যার সমাধান কিছু বের করা যায়, কারণ ইন্ডিয়া যুদ্ধবিরতি দিয়েছে, যুদ্ধটা শেষ করেনি। The bold move to a flexible exchange rate regime. এখন বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটে কোনো ধরনের নির্দিষ্ট একটা ফরেন কারেন্সির জন্য নির্দিষ্ট কোনো ধরনের রেট না, এটা ডেইলি বেসিসে রেট চেঞ্জ হবে, সে বিষয়টা নিয়ে এখানে বলা হচ্ছে। গ্লোবাল ট্রেড ওয়ার পুটস ক্লাইমেট অ্যাকশন আন্ডার থ্রেট। এখন গ্লোবাল যে ট্রেড ওয়ার চলতেছে, মানে বিভিন্ন দেশ এক দেশ আরেক দেশকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এতে পরিবেশের উপর প্রচুর পরিমাণে খারাপ প্রভাব পড়তেছে, কারণ সবাই প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করতেছে, কিন্তু এগুলো সঠিকভাবে কার্বন নিঃসরণের জন্য তারা কোনো ধরনের কাজ করতেছে না। এতে উন্নয়নশীল দেশগুলো যারা সমুদ্রের কাছাকাছি, ওই দেশগুলোর জন্য অনেক বেশি খারাপ অবস্থা। President Trump's successive exclusive orders to increase tariffs since January 2025 have turned into a global trade war. ট্রাম্পের যে 25 জানুয়ারি থেকে যে 2025 জানুয়ারি থেকে যে আমেরিকা চায়নার উপর এবং যুক্তরাষ্ট্রের উপর যুক্তরাজ্যের উপর যে ইউনাইটেড কিংডমের উপর যে গ্লোবাল, তারপর কানাডার উপর যে ধরনের ট্যারিফ বা শুল্ক প্রদান করছে যারা বিভিন্ন আরও দেশের উপর, এটার কারণে সারা বিশ্বে আরও ট্রেড ওয়ার চলতেছে। শুল্ক বাড়ানোর কারণে পণ্যের দাম প্রচুর পরিমাণে বাড়বে, এবং দাম বাড়ার পর ব্যবসা কমে যাচ্ছে। এ কারণে একটা ওয়ার বা যুদ্ধ শুরু হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে। হাই ইনফ্লেশন মানে প্রচুর ইনফ্লেশন রেটটা বাড়তেছে। কস্টলি লোনস ফোর্স ফার্ম টু কাট স্পেন্ডিং। এখন ইন্টারেস্ট রেট তো লোন যারা নিচ্ছে, কিন্তু ইনফ্লেশনটা বৃদ্ধি থাকার কারণে লোনের উপর প্রচুর পরিমাণে
হাই ইন্টারেস্ট লোন দেওয়া, হাই ইন্টারেস্ট পড়তেছে, এই কারণে ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে অনেক কস্ট বৃদ্ধি পাচ্ছে। যেমন এখানের মধ্যে যদি দেখি কস্ট ম্যানেজমেন্টে, businesses cutting costs across all departments, advertising and utilities budget being reduced, operational efficiency prioritized over new spending. ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জগুলোর দিকে যদি একটু দেখি, হাই ইন্টারেস্ট লোনস অ্যাভয়েডেবল ফর অপারেশনস, কারণ প্রচুর হাই ইন্টারেস্টের লোন নিলে কিন্তু একটা ব্যবসার জন্য প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে পারে, কারণ ব্যবসা সবসময় লাভবান হবে বর্তমান বাজারে। যে বাজারটা এখন বর্তমানে খারাপ, এটা খুবই বলা যায় না, আনএক্সপেক্টেবল। ফার্মস এক্সপ্লোরিং নন ব্যাংক ফাইন্যান্সিং অপশনস, investment plans shelved due to cost profit margin squeezed by rising expense. Industry-wide impacts গুলো একটু দেখি, SME small and medium enterprises hit hardest by financial pressure, কারণ প্রচুর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলোতে ওদের পুঁজি কম থাকে। Exports declining across multiple key sectors, demand plummeting in construction and consumer goods, economic stagnation feared if urgent reforms are not undertaken. Government to reduce tax exemptions in next budget. পরের বছর সরকার থেকে বিভিন্ন ব্যবসায়ীদেরকে বিভিন্ন এক্সামশন দেওয়া হতো, যেন ট্যাক্সটা একটু কমিয়ে দেওয়ার জন্য তাদের উৎসাহিত করা হতো, যাতে পুরোপুরি ট্যাক্সটা তারা ট্যাক্স প্রদানে আগ্রহ প্রকাশের জন্য। তবে নেক্সট বাজেট থেকে এই জিনিসটা আর দেওয়া হবে না, সবাইকে সঠিক পরিমাণে আয়কর বা ট্যাক্স দিতে হবে। গভর্নমেন্ট নগদের জন্য একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড তৈরি করতে যাচ্ছে, জিনিসটা খুবই ভালো। NRB may continue prospective tax system until financial year 2028. Exchange rate of dollar rises slightly, কিছু পরিমাণে বাড়তেছে। Only splitting the NRB may not help. আমরা কিছুদিন আগে জেনেছি যে NRB ইনকাম ট্যাক্সের যে রাজস্ব বিভাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তবে যারা অর্থনীতিবিদ কিংবা কূটনীতিকদের মতে এই জিনিসটা অবশ্যই কাজে দিবে না যদি না কিছু ধরনের স্টেপ নেওয়া হয়, যেমন রাইট স্কোপিং, প্ল্যানিং, রিচিং আউট টু দ্য রাইট টার্গেট মার্কেট, রাইট কমিউনিকেশন, হ্যান্ডলিং কারাপশন অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন হ্যাভ বিন issues with many agencies in Bangladesh, not only NBR. কিছু সিস্টেম না নিলে শুধু NBR-কে ডিভাইডেশন করলেই কাজটা সমাধান হবে বলে তারা মনে করছে না। আমরা EPS মানে কি, এটার অ্যাব্রিভিয়েশনটা একটু পরে, আর্নিং পার শেয়ার, EPS। ট্রাম্প টেলস ওয়ালমার্ট, চায়নার যে ওয়ালমার্ট আছে, এখন ওয়ালমার্টেরা বলছে ট্রাম্পের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। আজকের প্রথম আলো বিশ্লেষণে আসি। রপ্তানির সহজ পথ বন্ধ, বাজার হাতছাড়ার সংখ্যা। বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপক্ষীয় বাণিজ্য, সেটা একটু অনেকটাই পুরাতন। ভারত যে ধরনের বিধিনিষেধভুক্ত পণ্যের তালিকা হচ্ছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, প্লাস্টিক পণ্য, তুলা ও তুলার সুতার ঝুট, আসবাব। বাংলাদেশ ভারতে রপ্তানি করে 157টি, মোট রপ্তানি 157টাই ভারতে, আর ভারত থেকে আমদানি করে, মোট আমদানি 6311, আর ভারত থেকে আমদানি করে 900। তাহলে মোট আমদানি 14.26%ই 14.26%ই কি ভারত থেকে আমদানি করতেছে। বাংলাদেশ ভারতের রপ্তানি পণ্যের 8 নম্বর বাজার।
ভারত বাংলাদেশের রপ্তানি পণ্যের 9 নম্বর বড় বাজার। বাংলাদেশের যে পণ্যগুলো ভারতে যায় সেই হিসাব ধরলে বাংলাদেশের কাছে ভারত 9 নম্বরে আছে একটা বড় বাজার রপ্তানিকারের জন্য। তো এখন ভারত যে স্থলবন্দর দিয়ে যে পণ্য রপ্তানিতে নির্দিষ্ট কিছু পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এটার জন্য বাংলাদেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। এখন এই যে পণ্য বোঝায় 50 ট্রাক তিন স্থলবন্দরে আটকা। তবে কূটনীতিকদের মতে বিরোধ কমিয়ে বাণিজ্যে ভারসাম্য আনতে হবে। এটা একটা দিক। বাংলাদেশের আরও বেশি রপ্তানিমুখী পণ্য বানাতে হবে, আমদানির দিকে কিছুটা কমিয়ে, এবং রপ্তানি পণ্যগুলোর উপর আরও বেশি ডেভেলপ করতে হবে, যাতে রপ্তানি আমাদের দেশ থেকে মানুষ কিনতে আসে। সেজন্য বাণিজ্যিক ভারসাম্যটা আনতে হবে। রপ্তানি সহজ পথ বন্ধ, বাজার হাতছাড়ার সংখ্যা। কারণ স্থলবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন নৌপথ কিংবা সমুদ্রপথই আসা। ভারতের রপ্তানি কমার সংখ্যা, কারণ ভারতের যে পরিমাণ আমাদের দেশ থেকে ভারত কিন্তু আগামীতে আরও মনে হয় ব্যবসাটা একটু কমে যাবে বর্তমান পরিস্থিতি নিয়ে বললে। মানবিক করিডোর কি, এই সুবিধা দিলে ঝুঁকি কোথায়, এটা নিয়ে বিশ্লেষণ করতেছে। এখন রাখাইনের যে সাধারণ মানুষের জন্য জাতিসংঘ চাচ্ছে যে মানবিক করিডোর দিতে। এখন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, দেখা যাক সরকার থেকে কি বলা হয়। রাখাইনের অবস্থাটা একটু দেখি। রাখাইন প্রদেশে রাখাইন আর্মির সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর যুদ্ধ প্রতিদিন চলছে, দুর্ভিক্ষের আশঙ্কা করছে বিভিন্ন সংস্থা। রাখাইনের খাদ্য নিয়ে কোনো ট্রাক বা গাড়ি ঢুকতে বাধা দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে সংঘাত, সহিংসতা ও খাদ্য সংকটের কারণে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত আছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় হিসাবে গত 1 বছরে 1,18,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। বিশ্লেষকদের মতে মানবিক করিডোরের উদ্দেশ্য হিসাবে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা দেওয়ার কথা হচ্ছে। এটি দেওয়া সম্ভব হলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাবে। সে ভাবনা থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মানবিক করিডোর দেওয়ার বিষয়টি চিন্তা করে থাকতে পারে। সেটার বিভিন্ন ঝুঁকি আছে, ঝুঁকি নিয়েও কিছু বলা আছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। এটার জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনেকটা এগিয়ে আসতে হবে। বন্দর পরিচালনা বিদেশিদের দেওয়া কতটা যৌক্তিক? যেমন এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশের যে সংযুক্ত আরব আমিরাতের ডিবি ওয়ার্ল্ডকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে G2G টার্মিনালটি পরিচালনা ভার দেওয়া কথা চলছে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, সেটা বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় নিউ মুরিং টার্মিনাল, সেটাই দেওয়া হচ্ছে বিদেশিদের কাছে। এছাড়া বিগত সরকারও আমলও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিজ্ঞতা উৎসাহজনক ছিল না কূটনীতিকদের মতে। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে একটি টার্মিনাল সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় 2024 সালের জুনে। বন্দর কর্তৃপক্ষ 1,886 কোটি টাকা ব্যয় করে এই টার্মিনাল তৈরি করেছিল। এখন দেখা যাক বন্দর পরিচালনা বিদেশিদের দেওয়া কতটা যৌক্তিক, সেটা ভবিষ্যতে নির্ধারণ করবে।
আপনারা এই টপিকটা পড়ে রাখতে পারেন। ডলার বাজারে পাইকারদের নিয়ন্ত্রণের পথ কি? রাশিয়া কেন যুদ্ধবিরতি জিতে ইচ্ছুক নয়? বাংলাদেশের রপ্তানি 157 কোটি, আমদানি 900 কোটি ডলার। আমদানি এবং রপ্তানির মধ্যে সামঞ্জস্য আনা এখন বাংলাদেশের সবচেয়ে বড় দায়িত্ব। আগে ভারতে কিভাবে পণ্য যেত? ঢাকা, আখাউড়া, আগরতলা, ঢাকা, শেওলা, করিমগঞ্জ, ঢাকা, চাতলাপুর, করিমগঞ্জ, ঢাকা, তামাবিল, শিলং, ঢাকা, বুড়িমারি, কুচবিহার, ঢাকা, বাংলাবান্ধা, শিলিগুড়ি। তবে এখন যেতে হবে ঢাকা, ভোমরা, কলকাতা, শিলিগুড়ি, গুলাহাটি, করিমগঞ্জ, আগরতলা। আর তৈরি পোশাক যেতে হবে সমুদ্রপথে, চট্টগ্রাম বন্দর, সেবা বন্দর, মুম্বাই। এখানের মধ্যে মানচিত্রটা দেওয়া আছে কিভাবে যেতে হবে। অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে এখন। যুক্তরাষ্ট্রে সস্তা পোশাকে এগিয়ে চীন, কারণ চীনের পোশাকগুলো অনেকটাই ডাইভার্সিবল। ওরা প্রত্যেকটা ফ্যাশন অনুসারে, সিজন অনুসারে তাদের ডিজাইনগুলো বদলাচ্ছে। বৈচিত্র্যে পিছিয়ে বাংলাদেশ। কৃত্রিম তন্তুতে জোর দেওয়ার উপর, এটা করণীয় হিসাবে দেখা যাচ্ছে যে কৃত্রিম তন্তুতে জোর দেওয়ার উপর গুরুত্ব আরোপ। পোশাকের রপ্তানি বাড়ানো গেলে রপ্তানি আয় বাড়বে। পণ্যের বৈচিত্র্য আনতে হলে বিনিয়োগেও বৈচিত্র্য আনতে হবে। বর্তমানে সব পণ্য বাজার প্রণোদনা দেয় সরকার। দেশি সুতা ব্যবহারেও প্রণোদনা দেওয়া হয়। এই প্রণোদনা কাঠামো পরিবর্তন করতে হবে। কৃত্রিম তন্তুর পোশাক রপ্তানিতে প্রণোদনা দিতে হবে, তাহলে কৃত্রিম তন্তুর তৈরি পোশাকের রপ্তানি বাড়বে। ট্রাইব্যাকালে কাদালো যুবারা বাংলাদেশের ভারতের সাথে অনূর্ধ্ব-19 সাফ ফুটবল। ভারত প্রথমে একে একে ড্র করলেও পরে ট্রাইব্রেকারে 4-3 ভারত জিতে যায়। অনূর্ধ্ব-19 সাফ ফুটবল ভারত এবং বাংলাদেশ। এবার আসি কালের কণ্ঠ। 85,000 কোটি টাকা গায়েব। শেয়ার বাজার নিয়ে বর্তমানে এখন এটা একটা হট টপিক। 85,000 কোটি টাকা গায়েব। ভারতের বিধিনিষেধে রপ্তানি নিয়ে সংখ্যা। বাণিজ্য উপদেষ্টা কি বলছে? শেখ বশিরউদ্দিন সাহেব। পরিস্থিতি বুঝে করণীয় ঠিক করা হবে। বাণিজ্য উপদেষ্টা বেনাপোল, হিলি, বুড়িমারি সহ বিভিন্ন সীমান্তে ভারতগামী গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এক বছরে বেকার বেড়েছে 3,30,000। বেকারত্বের হার 4.63%। কর্মে নিয়োজিত জনশক্তিও নেমেছে কৃষি, শিল্প, সেবা খাতে। যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো কৃষি, শিল্প, সেবা খাতে জনশক্তি বাড়ানো। নারীর চেয়ে পুরুষ বেকারের সংখ্যা বাড়ছে। গ্যাস সংকটে দিশেহারা শিল্প মালিকরা। অসময়ে তিস্তার ভাঙন, আতঙ্কে মানুষ। শিল্প বাণিজ্য, মুদ্রাবাজার, বৈশ্বিক পণ্যবাজার। খেলাপি ঋণ আদায়ে গতি ফিরছে, যা ব্যাংকের জন্য অনেক বেশি ভালো দিক। দুর্বল ব্যাংকগুলো বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাপি ঋণ আদায়ে বাড়তে শুরু করছে। 3 সপ্তাহে 350 কোটি টাকার মন্দ ঋণ আদায় করেছে
FSIB, যা ঘুরে দাঁড়ানোর বিস্ময়কর ঘটনা। গত জানুয়ারি মাসে খেলাপি ঋণ থেকে 182 কোটি টাকা আদায় করেছে রূপালী ব্যাংক। 3 মাসে খেলাপি গ্রাহকদের কাছ থেকে 900 কোটি টাকা আদায় ন্যাশনাল ব্যাংকের। ন্যাশনাল ব্যাংকে প্রচুর টাকা গ্রাহকদের কাছে ছিল, সেটা আদায় হচ্ছে। ভারতের বিধিনিষেধের প্রভাব পড়বে $77 কোটি বাণিজ্য। দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের 42% প্রভাব পড়বে। ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশি পোশাক কিনতে চাইলে কলকাতা এবং মহারাষ্ট্রের নাভা সেবা সমুদ্র বন্দর দিয়ে আনতে হবে। সমুদ্র বন্দর কোনটা? মহারাষ্ট্রের নাভা সেবা সমুদ্র বন্দর, ভারতে। নতুন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠান। ওনার নামটা MCQর জন্য ইম্পর্টেন্ট। পোপ লিও চতুর্দশ। রাজধানীর সঙ্গে দূরত্ব কমবে 100 কিলোমিটার যদি নতুন একটা প্রকল্প ব্যয় শুরু করছে চিলমারি ও হরিপুরের তিস্তা সেতু হলে রাজধানীর সাথে কিছুটা দূরত্ব কমবে। ক্রেডিট কার্ডের লেনদেন ভারতে কমলেও বেড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদিতে। ক্রেডিট কার্ডের লেনদেন, কারণ এখন সবগুলো অনলাইন মার্কেটিং। পারভেজ হোসেনের দুরন্ত সেঞ্চুরিতে আরব আমিরাতকে হারিয়েছে বাংলাদেশ। আরব আমিরাত অনেক ভালো খেলেছে, বাংলাদেশটা তার বেস্টটা দিয়েছিল। ওষুধ অভিযান, জরিমানায় নিয়ন্ত্রণে আসছে না মশা। সামনে গরমকালে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাচ্ছে, বাট ওষুধগুলো কোনো কাজে আসতেছে না। দৈনিক ইত্তেফাক, আন্দোলনের শহর ঢাকা। দেশে 3 মাসে বেকার বেড়েছে 60,000। পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়, তবে যুদ্ধবিরতি চলবে ভারত। দিল্লির জন্য আকাশসীমা আরও 1 মাস বন্ধ রাখবে ইসলামাবাদ। আলোচনায় বসছে চীন, পাকিস্তান, আফগানিস্তান। মাওলানা ভাসানী সম্বন্ধে, বর্তমানে স্বাধীনতা যুদ্ধের অনুসারে ওনার সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। মাওলানা ভাসানী সাহেব সম্বন্ধে কর্মমুখী শিক্ষা ও 2027 সালে যে পাঠ্যসূচি সম্বন্ধে যে বর্তমান বাজারটা এখন কর্মমুখী শিক্ষা, যদি বিষয়টা নিয়ে একটু পড়ি। শিক্ষায় বিপ্লব বলতে শিক্ষাক্ষেত্রে এমন একটি মৌলিক ও ব্যাপক পরিবর্তনকে বোঝায় যা দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার কাঠামো, উদ্দেশ্য, পদ্ধতি এবং ফলাফলকে আমূল পরিবর্তন করবে। এটা মানেই শিক্ষা বিপ্লব। মৌলিক ও ব্যাপক পরিবর্তন হতে হবে। শিক্ষা কাঠামো এবং উদ্দেশ্য এবং পদ্ধতি, ফলাফল সব কিছুতে পরিবর্তন আনতে হবে। পরিবর্তিত এই শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, বরং এই শিক্ষা হবে চিন্তাশক্তি, সৃজনশীলতা, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা।
জীবনমুখী শিক্ষা, সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি শিক্ষা, সর্বোপরি প্রতিটি শিশুর জন্য সমমানের ও মানসম্মত শিক্ষা। এই শিক্ষা হবে গুণে ও মানে আন্তর্জাতিক মানের, অন্তর্ভুক্ত থাকবে ব্যাপক হারে কারিগরি শিক্ষা, স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা, গবেষণা ও উদ্ভাবনের শিক্ষা ছাড়া উন্নত শ্রেণীকক্ষ, আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান পদ্ধতি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিরপেক্ষ মূল্যায়ন, মানসম্পন্ন নির্ভুল পাঠ্যপুস্তক, শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হবে আন্তর্জাতিক মানের। সব কিছু ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক পরিমাণে উন্নত হবে। প্রযুক্তির ব্যবহারে ভিডিও, অ্যানিমেশন, উদ্ভাবনী ও গবেষণা আরও বাড়বে। বাংলাদেশের বর্তমানে মাত্র 12-15% শিক্ষার্থী কারিগরি ও ভোকেশনাল শিক্ষা অন্তর্ভুক্ত, যেখানে উন্নত দেশে 40-60%। বিশ্বব্যাপী শিক্ষার মান যাচাইকারী টেস্ট PISA প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, এই অ্যাব্রিভিয়েশনটা অনেকটা ইম্পর্টেন্ট, PISA প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট অনেক প্রতিষ্ঠানকে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, টয়লেট, বিশুদ্ধ খাবার ব্যবস্থা নেই, শিক্ষক নিয়োগের স্বচ্ছতা, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ যা আশানুরূপ নয়, প্রযুক্তি ব্যবহারও যথেষ্ট নয়, সবগুলো দিকে তাকাতে হবে। ট্রাই ব্রেকিংয়ে হেরে রানার্স আপ বাংলাদেশ। ইতালীয় ওপেনের নারী একক 40 বছরের শিরোপা খরা কাটালেন পাওলিনি। যুক্তরাষ্ট্রের জন্য ভূরাজনৈতিক পরিবর্তন আনতে পারে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফর, সেটা নিয়ে আমরা অনেকেই জানি। 6টি যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে। সিরিয়ায় ভূরাজনৈতিক পরিবর্তন, ট্রাম্প বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে বলে বলছে সিরিয়ার উপর। বড় সব চুক্তি হয়েছে কাতারের সাথে, সৌদি আরবের সাথে, ইরানের পারমাণবিক চুক্তি, তারপর রাশিয়া ইউক্রেন আলোচনা, গাজার দুর্ভোগ নিয়ে ট্রাম্প কথা বলেছে। জমকালো অভ্যর্থনা পেয়েছে সৌদি আরব এবং আরব আমিরাত থেকে, কাতার থেকে। ভূরাজনৈতিক পরিবর্তন, প্রথমত যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে মধ্যপ্রাচ্য ও তার অংশীদারত্বের কেন্দ্র মনে করছে। এটা একটা ভালো দিক ওদের জন্য, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার জন্য। এই সফরে ইসরায়েল ইস্যুটা তেমন গুরুত্ব পায়নি, ইসরায়েল সফরও করেনি ট্রাম্প। দ্বিতীয়ত পশ্চিম ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক ভালো নয়, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিম ইউরোপের সঙ্গে সম্পর্ক রাখলেও বরং তাকে অর্থ দিতে হয়, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখলে উল্টো বিনিয়োগ পাওয়া যায়। আর এখন পশ্চিম ইউরোপের দেশগুলোর চেয়ে সৌদি আরব, কাতার, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত এখন আগের চেয়ে বিশ্বে অনেক প্রভাবশালী ভূমিকা রাখছে। তৃতীয়ত ট্রাম্প এখন স্নায়ুযুদ্ধের সময় যে পররাষ্ট্রনীতি ছিল যে তা থেকে সরে আসছেন, কারণ তিনি আদর্শের চেয়ে ব্যবসাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। মধ্যপ্রাচ্য আর আমেরিকা জোট হিসাবে করলেও তাদের প্রচুর পরিমাণে ব্যবসা হচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যুক্তরাষ্ট্রের জন্য ভূরাজনৈতিক পরিবর্তন আনতে পারে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফর। ভারত পাকিস্তানের রাজনীতি, সাম্প্রতিক সংঘাতের প্রভাব কী? 7 তারিখ ভারত যখন পাকিস্তানে হামলা করে, এরপর পাকিস্তানও 8 ও 9 তারিখ ভারতে হামলা করে। ইস্যুটা ছিল পেহেলগাম হামলার জন্য, অপারেশন সিন্দুর, বহু নির্বাচনের জন্য একটু গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা মুক্ত সিরিয়া কি আঞ্চলিক স্থিতিশীলতা আনবে? সিরিয়ার জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ খবর। 2024 সালের 8 ডিসেম্বর, এটা তারিখটা 2024 সালে 8 ডিসেম্বর আসাদ রাশিয়া পালিয়ে যাওয়ার পর 15 বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রায় ধ্বংস দেশটির অর্থনৈতিক সচল করার পথে এক বড় প্রতিবন্ধকতা ছিল, এখন যেটা আর নেই। সিরিয়া থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠানো সৌদি আরবের একটি কূটনৈতিক সফলতা। সিরিয়া যদি নিষেধাজ্ঞা মুক্ত হয় তাহলে লেবাননের জন্য অনেক বেশি ভালো খবর। সেটা
সিরিয়ার শরণার্থীরা প্রচুর পরিমাণে লেবাননে চলে গেছে, এতে ওখানকার অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত। সিরিয়ার সঙ্গে লেবাননের সম্পর্ক উন্নতি ঘটবে সামনে, কারণ লেবাননেও দীর্ঘ যুদ্ধবিরতির ইতিহাস রয়েছে। দেশের বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়ানোর সম্মেলন। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এনবিআর কর্মকর্তাদের। এখন আসি বণিক বার্তা। বাণিজ্য ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে বাংলাদেশ ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য, রপ্তানি ও আমদানি, এখানে কিছু হিসাব দেওয়া আছে। ভারত বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে। উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। এনসিআই, জাতীয় অর্থনৈতিক পরিষদ। এনইসি, জাতীয় অর্থনৈতিক পরিষদ। সিঙ্গাপুরের পুঁজিবাজারের দিকে নজর চীনা কোম্পানিগুলোর। বাণিজ্য যুদ্ধের প্রভাব। সৌদি অর্থনীতির বৈচিত্র্যায়নে চালিকা শক্তি হয়ে উঠছে বিনোদন খাত। সৌদি আরবের মূল শক্তি ছিল গ্যাস, তেল, তবে বর্তমানে বিনোদন খাতটা অনেক বেশি চালিকা শক্তি হয়ে উঠছে। এটা একটা বিপুল বাণিজ্য হবে ভবিষ্যতে। সম্ভাব্যতা যাচাই, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অগ্রাধিকার দেওয়া হোক। আগামী বাজেটে কৃষি খাতের অগ্রাধিকার প্রয়োজন, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টি, নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে। ইউক্রেনের সবচেয়ে বড় রুশ ড্রোন হামলা। রাশিয়া এখন খুব পরিমাণে ক্ষেপে আছে ইউক্রেনের উপর। দেখা যাক ট্রাম্প এই সপ্তাহে বৈঠকে কি বলে। সাইবার হামলা বহুগুণে বাড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কারণে প্রচুর সাইবার হামলা হবে। নীতিগত সিদ্ধান্ত গ্রহণে স্টক এক্সচেঞ্জের মতামত নেবে সরকার, কারণ স্টক এক্সচেঞ্জ নিয়ে প্রচুর পরিমাণে কথা হচ্ছে। ব্যবসায় দাম কমে যাচ্ছে শেয়ারের, এছাড়া অনেক টাকা পাচার হয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। দেখা যাক সরকার কি ব্যবস্থা নেয়। দশ মাসের রাজস্ব ঘাটতি। হিলি স্থলবন্দর দিয়েছে 40,76,00,000 টাকা। দিনাজপুরে, আমাদের হিলি স্থলবন্দর কোথায়? দিনাজপুরে। নীতিমালা ও সমীক্ষা ছাড়াই রাজধানীর জনাকীর্ণ এলাকায় গড়ে উঠছে সুরম্য অট্টালিকা। পর্যটন অবকাঠামো বাড়লেও কক্সবাজারে উপেক্ষিত স্বাস্থ্যসেবা। এখন আসি স্টার বিজনেস। গভর্নমেন্ট টু রিডিউস ট্যাক্স এক্সেমশনস ইন নেক্সট বাজেট। এটা প্রথমে বলেছেন, দ্য গভর্নমেন্ট ইজ সেড টু স্কেল ব্যাক দ্য জেনারস ট্যাক্স এক্সেমশন গিভেন to various sectors and firms in the upcoming national budget for fiscal year 2025 to 2026, in line with efforts to increase revenue collection and reduce dependence on borrowing to finance the national budget.
ইনকাম ট্যাক্স সব ব্যবসায়ীদের থেকে নেওয়া হয়। অনেক সময় ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের এক্সামশন দেওয়া হয় পণ্য যে কিছু টাকা কমায় পরিশোধ করে দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স। তবে এতে সব বর্তমান সরকার চাচ্ছে যে এই এক ধরনের এক্সামশন এরা কমায় দিবে যাতে ইনকামটা রেভিনিউ কালেকশনটা বাড়ানো যায়। Tax exemption given by the government to various sector will cost the incurrer around টাকা 1,63,000 crore in the current fiscal year. The amount will be 11% higher year on year and would account for more than one-third of the total revised target for revenue collection set at টাকা 4,63,500 crore for the fiscal year. A few days ago, Ahmed sir বলছেন যে I rejected a request for an exemption. Someone came asking for a rebate for the particular industry in a particular location. I cancelled it. Stocks drop as investor remains caution. স্টক মার্কেটের যে দর পতন হচ্ছে, ইনভেস্টররা অনেক বেশি সতর্ক অবস্থানেই আছে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো অ্যানালাইসিস এতটুকু পর্যন্তই।